বাংলা তো ভাগ মুসলিম লীগ করেনি, বাংলা তো ভাগ করেছে মুসলিম লীগের বিরুদ্ধে যারা ছিলেন তারাই। বাংলার হিন্দু মহাসভা, সারা নিখিল ভারত হিন্দু মহাসভার সভাপতি ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বটেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত একটা সিটে তিনি এমপিও বটেন, তৎকালীন এমএলএ। তাছাড়া আর কি হয়েছে? এই যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এই যে আচার্য যদুনাথ সরকার, আপনি এই ক্রমে যত মনীষীর নাম করেন সবাই টেলিগ্রাম করছে বাংলাকে ভাগ করতেই হবে। শ্রী বল্লভভাই পটেল এবং জওহরলাল নেহেরু এটা সমর্থন করলেন। বাংলা ভাগের আগে কিন্তু পাঞ্জাব ভাগ হয়েছে, সেটা মার্চ মাসে পাঞ্জাব ভাগ হয়েছে, বাংলা ভাগ হয়েছে জুন মাসের 20 তারিখে সিদ্ধান্ত হয়েছে। কাজে এখানে যেগুলো মুসলিম লীগ বুঝতে ভুল করেছিল, এই সমস্ত কথার উপর ভিত্তি করে যদি আমরা বাংলার বৈচিত্র্য বহুত্ব করতে চাই, এটা আমাদের কোথাও নিয়ে যাবে না। এটার নাম হলে কি ওয়াহাবিয়া বা এখন সালাফিও বলে, ইসলামের আদি ধর্ম যেমন ছিল তেমন করতে হবে। এর বিরুদ্ধে এখন যারা দাঁড়াবেন তাদের তো আর কোনো পথ নাই এটা মানুষ করার জন্য। তখন আলজেরিয়া তিউনিসিয়া অঞ্চলে সানুসিয়া বলে একটা সম্প্রদায় বেরোলো, যারা বলে আমরা ইসলামের আদি বিশুদ্ধতাও রক্ষা করব, একই সাথে সুফি ধর্মকেও রক্ষা করব। আমি অতি সংক্ষেপে বলছি, এতে ভুল বুঝাবুঝি সব সূত্রপাত হবে। ওয়াহাবিয়া এবং সানুসিয়া এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যে সানুসিয়ারা একই সাথে সুফি ধর্ম এবং যাকে বলা হয় ইসলামের যে তাকওয়ার যে বিশুদ্ধ ব্যাখ্যা পিউরিটানিজম, এটাও তারা করবেন। এরা তাদের উদাহরণ পাইলেন কোথায়? ইমাম গাজ্জালির মধ্যে। গাজ্জালি সাহেব মারা গিয়েছেন 1111 খ্রিস্টাব্দে। মনে রাখার সুবিধা, 4টা 1 বললেই হবে আর কি। তার মানে তিনি একাদশ শতাব্দীর গোড়াতেই মারা গেছেন। আর ইবনে তাইমিয়া হচ্ছে 14শ শতাব্দীর, আর আব্দুল ওহাব হচ্ছে অষ্টাদশ শতাব্দীর। এই আব্দুল ওহাবের শিষ্য বলে বলা হয়, আমি শেষ করছি, আমাদের তিতুমির হজ করতে গিয়েছিলেন উত্তর ভারতে, সৈয়দ আহমদ অফ ব্যারেল বা রায় বেরেলি, যাকে ব্যারেলবি বলি আমরা, তিনি গিয়েছিলেন। তারা তার হাতে বায়াত হইয়া ভারতবর্ষে এসে তাদের আন্দোলনকে আমরা এখানে প্রেজেন্ট করেছি ওহাবি আন্দোলন আকারে। কিন্তু তিতুমিরের যে মূল আন্দোলন ছিল, তার দাড়ির উপরে স্থানীয় জমিদার ট্যাক্স বসিয়েছে, জুমা পড়তে গেলে তাকে ট্যাক্স দিতে হবে, সে জমিদার বিরুদ্ধে আন্দোলন করেছে। কিন্তু এইটার নাম হয়ে গিয়েছে তিতুমিরের ওহাবি আন্দোলন। আমি ইতিহাসের বই দেখে বলছি। আরেকটা উদাহরণ দিই, জসীমউদ্দীনের আত্মজীবনী জীবন কথা তো আপনারা দেখবেন, ফরিদপুর অঞ্চলে, যশোর, খুলনা অঞ্চলে একটা আন্দোলন ছড়িয়ে পড়েছিল, ফরায়েজি আন্দোলন। এর সার কথা হচ্ছে যারা ইসলাম ধর্মের অতি অবশ্য পালনীয় কর্তব্য, যাকে ফরজ বলা হয়, শুধু সেটাই তারা পালন করবেন। ইংরেজি অনুবাদকরা লিখছেন রিচুয়ালিস্ট, মানে দে উইল অবজার্ভ অনলি দ্য বেয়ার মিনিমাম রিচুয়ালস, এরা ফরায়েজি। কিন্তু তাদের উদ্দেশ্য কি? তাদের একটা স্লোগান বলছে, ইংরেজ যে লেভেলার ডিগাস ছিল সপ্তদশ শতাব্দীর বিপ্লবী, তাদের অনুকরণে বলেছে সব জমি আল্লাহ, আমরা জমিদারকে খাজনা দেব না। মানে এটা ছিল তাদের রেডিক্যাল প্রেজেন্ট ডিমান্ড। কিন্তু আমরা তাদেরকে সবসময় প্রেজেন্ট করেছি ধর্মীয় আন্দোলন হিসেবে, কারণ তাদের তো আর বলার কোনো ভাষা ছিল না। তারা বললে কি, এই জমি যেখানে ইংরেজরা শাসন করছেন, এইখানে আমরা জুমা পড়ব না। যখন ইংরেজরা আরেক মৌলানাকে ধরলেন, এখন যে ডক্টর তাজ হাশমির নাম আপনারা জানেন, তাজ হাশমের পঞ্চম পূর্বপুরুষ, তাকে বিহার থেকে আনা হয়েছিল। সেই ভদ্রলোক 1870 দিকে একটা ফতোয়া দিলেন যে এখানে আপনারা জমা পড়তে পারবেন। নবাব আব্দুল লতিফের সাথে মিলে তিনি আস্তে আস্তে এই দেশের মানুষকে কিছুটা ইংরেজমুখী করলেন। আমরা ইংরেজি শিখলাম। ওদিকে স্যার সৈয়দ আহমদ অ্যাংলো মোহামেডান ওরিয়েন্টাল কলেজ করলেন আলিগড়ে, সেটা আলিগড় বিশ্ববিদ্যালয় হচ্ছে, আপনারা সব জানেন। আমরা ইংরেজি গ্রহণ করলাম, ফলে এখানে একটা মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদ তৈরি হলো। একদল ইংরেজি শিক্ষিত হলাম আমরা, আরেক দল কওমি মাদ্রাসায় গেল। আর ইংরেজি তো 1780 সনেই আলিয়া মাদ্রাসা করেছিলেন। আমাদের এখানকার অনেক বড় বড় পণ্ডিত এখন বলছেন কওমি মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়া উচিত, তবে আলিয়াগুলি রাখা যেতে পারে। আমি এই গল্পটা বলছি কোনো পরিত্রাণের আশায় নয়, সমস্যার ব্যাপকতা বোঝানোর জন্যে। কাজে এখানে যখন আপনারা বলেন ধর্মে ধর্মে বিভেদ আছে, যেটাকে সাম্প্রদায়িকতা বলা হয়, সেটার চেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেক ধর্মের ভিতরেই সাম্প্রদায়িকতা আছে। এখন মহাত্মা গান্ধীর কথা যিনি উচ্চারণ করেছিলেন, আমি সেটা দিয়ে একটু বলি। স্বামী বিবেকানন্দকে যেদিন বলা হয়েছিল শিকাগো বা আমেরিকার কোনো শহরে যে তুমি তো নিগ্রো, উনি প্রতিবাদ করেন নাই যে নিগ্রো হওয়াটা একটা অপমানজনক ব্যাপার। উনি ইজিলি বলতে পারতেন আমি তো নিগ্রো নই, আমি একজন ভারতীয় হিন্দু, হয়তো ব্রাহ্মণ ঠিক নন, প্রায় কাছাকাছি, আমি সন্ন্যাসী বলতে পারতেন। কিন্তু ঠিক একই সময় মহাত্মা গান্ধী ছিলেন দক্ষিণ আফ্রিকায়। আমি 1893 দিকের কথা বলছি। শিকাগোতে যখন সম্মেলন হচ্ছে, মহাত্মা গান্ধী তখন কাজ করছেন দক্ষিণ আফ্রিকায়, সত্যাগ্রহ সূত্রপাত হচ্ছে।
গান্ধীজির ফিল্ম যারা দেখেছেন, রিচার্ড অ্যাটনবরো সব কিছু দেখেন নাই, শুধু দেখিয়েছেন মাঝে মাঝে পুলিশ লাথি মারছে গান্ধীজিকেও। কিন্তু গান্ধীজির আন্দোলনটা কী ছিল? ইংরেজরা বলতো আমরা সাদা, বাকি সব কালো, এখানে বাকি সব নিগার। গান্ধীজির দাবি ছিল কি, যেই ভারতীয় মুসলমানরা তাকে নিয়ে গিয়েছিলেন, ইসমাইলিয়া সম্প্রদায়ের দুজন ব্যবসায়ী গান্ধীকে মাসে 100 টাকা বেতনে নিয়ে গিয়েছিলেন, তিনি তখন ভারতীয়দের নেতা হলেন। তিনি বিভিন্ন শহরে গেলেন, তিনি বললেন কি, আমাদিগকে নিগ্রো বলা যাবে না, আমাদেরকে ভারতীয় বলতে হবে। ভারতীয় বলেন আমাদেরকে কালার্ড বলতে হবে। এই জন্য এখন দক্ষিণ আফ্রিকায় 3টা ক্যাটাগরি আছে, সাদা, কালো এবং কালার্ড, এবং এটা ছড়িয়ে পড়েছে ক্যারিবিয়ান অঞ্চলেও। তা আমি এই জন্য বলছি যে সেদিক থেকে দেখলে আপনি কিছু মনে করেন না, গান্ধীজির চেয়ে বয়সে 6-7 বছরের বড় স্বামী বিবেকানন্দ। তার জন্ম 1863-তে ধরি, গান্ধীজি 1869-এ। তিনি কিন্তু চিন্তা দিক তো গান্ধীজির চেয়ে সামান্য বড় ছিলেন মনে হয়, আমার অন্তত 1 বুড়ো আঙ্গুল বড় ছিলেন। অর্থাৎ উনি যে এটাকে দেখে গান্ধীজি এটা দেখেননি। আরেকটা কথা বলি, গান্ধীজি যখন ভারতে আসলেন, সেটা আপনার কথা আরেকজন, এটা আমাদের আরেকজন বলেছেন, ভারতবর্ষে যখন যুদ্ধ প্রয়াস শুরু হলো, গান্ধীজির আদর্শ ছিল কি, অহিংসা এবং নন ভায়োলেন্স এবং অসহযোগ করবেন তিনি। কিন্তু যুদ্ধের সময় তিনি 1915 সনে তিনি দক্ষিণ আফ্রিকা থেকে লন্ডনে গেলেন, সেখান থেকে জাহাজযোগে ভারতে ফিরলেন। তখন এর আগেও তিনি বই লিখেছিলেন হিন্দ স্বরাজ। এখন তিনি স্মরণ করেন যে ভারতে গিয়ে তিনি কী করবেন। গুজরাটের গ্রামে গ্রামে ঘুরে ঘুরে তিনি সৈন্য সংগ্রহ করেছেন ইংরেজদের পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার জন্য। কেন যোগ দেবেন? গান্ধীজি আত্মজীবনীতে তিনি লিখেছেন, আমি বদনাম করছি বলতে পারবেন না, হয়তো ইংরেজি ভালো বুঝি না আমি, কিন্তু উনি এটা গুজরাটি ভাষায় লিখেছেন তার প্রথম জীবনী। সত্যের প্রয়োগ এটার নাম ছিল, যেটা ইংরেজির নাম হচ্ছে মাই অটোবায়োগ্রাফি, অথবা দ্য স্টোরি অফ মাই স্ট্রাগল উইথ ট্রুথ। সত্যের প্রয়োগের এত কাহিনী। সেখানে তিনি লিখছেন, আমি ইংরেজদের পক্ষে সৈন্য জোগাড় করেছি কি জন্য জানেন? ব্রিটিশ সাম্রাজ্যের আমি নুন খেয়েছি। এই ব্রিটিশ সাম্রাজ্য না হলে আমাকে জার্মান গোলার আঘাতে কোথায় উড়ে যেতে হতো। যেহেতু তার ঋণ অলরেডি আমি আমার শরীরের মধ্যে ঢুকিয়েছি, আমি তো নিজেকে নিমক হারাম করতে পারি না। সুতরাং ইংরেজের জন্য প্রাণ দেওয়া আমার কর্তব্য, যদি বা সেটা আমার আদর্শের বিরোধীও হয়। গান্ধীজি ছিল ওয়াজ এ গ্রেট কালেক্টর অফ সোলজার্স, এবং রাত্রিবেলা তিনি জেলা ম্যাজিস্ট্রেটদের নিয়ে পাড়ায় পাড়ায় বলতেন, তোমরা যুদ্ধে যোগ দাও, সৈন্যবাহিনীতে যোগ দাও। এই জন্য গান্ধীজির অসহযোগ এবং অহিংসা বুঝতে হলে আমাকে আরও 3 বার জন্ম নিতে হবে। এরপরে জটিল বিষয় এটা, ইনি ইংরেজদের পক্ষে শুধু সৈন্য জোগাড় করেন নাই, সেই যুদ্ধে ভারতীয় 65,000-এরও বেশি মানুষ শহীদ হয়েছিল, এবং তার কত শত লক্ষ বন্দী হয়েছিল তুর্কিদের হাতে, যারা অনেকে বহুদিন মুক্তি পায় নাই। এতে কুতিল আমারা বলে ছাতিল আরাবার কাছে, যেখান থেকে মেজর জেনারেল টাউনশেন্ডের অধীনে প্রায় 10,000 ভারতীয় সৈন্য হস্তক্ষেপ করে। যত লোক মধ্যপ্রাচ্যে প্রাণ দিয়েছে ইংরেজ সাম্রাজ্যের জন্য, এগুলো গান্ধীজি রিক্রুট করা। তাতে গান্ধীজির অহিংসা তো কখনো ম্লান হয়নি। কাজে বাংলাদেশেও আমরা যারা হঠাৎ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে আসছি, মাঝে মাঝে আপনাকে হয়তো যুদ্ধে যাওয়ার জন্য ডাক দেবে, খেয়াল রাখতে হবে। কাজে আমরা অহিংসার মানে হিংসা অনেক সময়, বৈচিত্র্যের মানে বৈষম্য হয়ে দাঁড়ায়। এই জিনিসগুলো বোঝা দরকার। আমি আপনাদের এলোমেলো কয়েকটা কথা বললাম, আমাদের মহান মনীষী 6 জন আমার আগে যে বলেছেন সেগুলো গুরুত্বপূর্ণ কথা। কিন্তু এখানে একটা কথাতে আমার মনে হলো, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে শুধু এইভাবে দেখলে চলবে কিনা, এটা বলে আমি শেষ করব। মাসুদুর রহমান সাহেবের আর্টিকেলটা পড়লে অনেক সময় উনি লিখছেন, মুসলিম লীগ 1947 পূর্ব সময়ে 2 বার নির্বাচনে বিজয় লাভ করলেও তারা ভোটারদের বুঝতে ভুল করেছিল। কি ভুল করেছিল? মুসলিম লীগ কখন জিতেছিল? আপনারা আসেন। মুসলিম লীগ 1937 সনের নির্বাচনে যেতে নাই, 1 নম্বর হয়েছিল কংগ্রেস। তখন মুসলিম লীগ আরেকটা পার্টি ছিল কৃষক প্রজা পার্টি, শেরেবাংলা, 1937-এর নির্বাচনের কথা বলছি। তখন ফজলুল হক প্রস্তাব দিয়েছিলেন, উনি 3 নম্বর আসনে থাকলেও, যে কংগ্রেসকে বলেছিলেন চলুন আমরা যৌথভাবে বাংলা সরকার গঠন করি। তখন একটা হ্যাং পার্লামেন্ট ছিল, কেউ সম্ভব করতে পারছিল না। কংগ্রেস বলল কি না, এই মুসলমানদের সাথে সরকার গঠন করা যাবে না। তখন ফজলুল হক আর কী করে অনন্য উপায় হয় বলে কি মুসলিম লীগকে বলো আমার সাথে। ফজলুল হক তো মুসলিম লীগ বিরোধী ছিলেন, তারা তিনি সরকার গঠন করলেন। এরপরে তিনি আবার শ্যামা হক মন্ত্রিসভা করলেন। আমি বলছি কাহিনী হচ্ছে এইটা। আরেকবার যে 1946 সনে তারা ভোটারদের বুঝতে ভুল করলো কোথায়? আমরা যে জিনিসটা বুঝি না, এই যে সবাই বলছে কি ধর্মীয় স্বাধীনতার ভিত্তিতে পাকিস্তান ভাগ হয়ে যায়, কথাটা আংশিক সত্য, এবং আপনারা সকলেই জানেন আংশিক সত্য অসত্যের চেয়েও মারাত্মক। ভারতবর্ষ কখনোই এক দেশ ছিল না। আপনারা বলুন, গত 2500 বছরের ইতিহাসে দিল্লি থেকে বাংলাকে শাসন করা হয়েছে মাত্র 500 বছর।
বাংলার 200 বছর প্র্যাকটিক্যালি হয় স্বাধীন ছিল, না হয় ভারতবর্ষের অন্যান্য অঞ্চলকে স্বাধীন করেছে, শাসন করেছে। এই যে গৌতম বুদ্ধের জন্মস্থান যে আমরা বলি নেপালের অমুক গ্রামে, বলেন সেই গ্রাম কত দূরে? এই যে আমার চট্টগ্রামের বৌদ্ধদেরকে যারা মারমা ধর্ম নয়, রাখাইনদেরকে মগ বলা হয় কেন? মগের মূল্য কথাটা আপনারা শুনতেছেন, এখন মবের মূল্য না মগের মূল্য, বানান ভুল করেন। বাঙালিরা তো কম রেসিস্ট নয়, বর্ণবাদ বাংলাতেও আছে। মগের মূল্য কথাটা একটা রেসিস্ট কথা, কিন্তু বলে কি জন্য? গৌতম বুদ্ধের বাড়ি ছিল যে প্রদেশে, তার নাম মগধ। এই জন্য বাংলা ভাষার প্রাচীন মাগধী প্রাকৃত বলি আমরা, অর্ধমাগধী, মাগধী। এই মগধ থেকে আছে, মগধ কে যে বিহার, তো বিহারের রাজগিরেই তো বুদ্ধ লেখাপড়া করেছিলেন। তিনি যেখানে বোধি লাভ করেছেন সেটা তো বিহারের অংশ। তখন বিহার আর বাংলা এক দেশ ছিল, তখন নিম্ন বাংলা তখনও গড়ে ওঠে নাই, 2500 বছর আগের কথা বলছি। তখন বাংলা বলতে বরেন্দ্রের যে রাডো অঞ্চল, বগুড়া মহাস্থান, এই থেকে ইয়ে পর্যন্ত, এইটা ছিল। আহমেদ হাসান দানির বই যদি পড়েন দেখবেন যে বাংলা বলতে ওইটাই বোঝাতো। তাহলে গৌতম বুদ্ধকে সেই অর্থে বললে আমাকে আবার জাতীয়তাবাদী বললেন না দয়া করে। গৌতম বুদ্ধ তো বাঙালিই ছিলেন, সেই যুগের যদি বাঙালি হয়। আচ্ছা, বুদ্ধ কোন ভাষা ধর্ম প্রচার করতেন? আমরা যেটাকে এখন পালি বলছি। হরপ্রসাদ শাস্ত্রীয় বুকে হাত দিয়ে বলতে পারেন নাই গৌতম বুদ্ধ কোন ভাষায় ধর্ম প্রচার করতেন, কারণ তখনকার ভাষা তো এখন আর নাই। নিঃসন্দেহে এটা বাংলা নয়, কিন্তু ওটা এমন একটি ভাষা যেটা সংস্কৃত নয়, এটা অসংস্কৃত ভাষায় তিনি কথা বলতেন। এখন আমরা যে বলি যারা বাঙালি না তাদের সবাই বলে অবাঙালি, এটাও তো রেসিস্ট কথা। অবাঙালি প্রত্যেকের নিজের নাম আছে না, বলে না। আমাদেরকে অসাদা বলার মতো আর কি, নন হোয়াইট, নন খ্রিস্টিয়ান, তো নন মুসলিম। এইটাই হচ্ছে অন্যকে ছোট করার একটা জগৎ প্রসিদ্ধ পদ্ধতি। বাংলাদেশের বর্ণবাদীরা ওইটাকে অনুসরণ করে শুধু। বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদ নামে যেটা হয়েছে 1972 সংবিধান যে লিখে যে বাংলাদেশের অধিবাসীগণ বাঙালি বলে পরিচিত হবেন, এটার চেয়ে অসত্য এবং অন্যায় কথা আর হতে পারে না। কিন্তু তারপরে মনে হচ্ছে দেশটার নাম তো বাংলা, এটা কে করেছে? এই দেশটার নাম কখন থেকে বাংলা হলো? এখানে আগে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, সমতা, একটা অংশ ছিল বঙ্গ, এটা ক্রমে হলো কেন? ইরানের ভাষাকে আমরা ফার্সি বলি কেন? ইরানে একটা অংশ ছিল ফার্স, সেই ভাষাটাই সবচেয়ে। ইটালির ভাষা ছিল ফ্লোরেন্সের ভাষা, মানে ইটালির সব অঞ্চলেই যে লোকে 160 ভাষায় কথা বলতো তাকে একত্রিত করেছে। সারা পৃথিবীতে ঐক্যের একটা প্রক্রিয়া আছে, বাংলাতেও তাই হয়েছে। কিন্তু এই যে মুসলিম লীগ নিয়ে যে ভুল ধারণা, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের যে স্বাধীন হবার আকাঙ্ক্ষা। আমি একটা উদাহরণ দিলে আপনার জিনিসটা হয়তো আমাকে ক্ষমা করবেন। 1905 সনে এখানে যে ঘটনা ঘটেছিল, লর্ড কার্জন হয়তো কলকাতার বাবুদের আন্দোলনে অতিষ্ঠ হয়ে তিনি বাবুদেরকে কী করে শায়েস্তা করা যায় সেটার জন্য তিনি বাংলাকে ভাগ করলেন। তারা যুক্তি দিলেন কি? ইংরেজি যুক্তি কি প্রশাসনিক যুক্তি? অনেক বড় প্রদেশ বাংলা, বিহার, উড়িষ্যা, তার মধ্যে এখনকার ছত্তিশগড়, এই যে কি বলে না, যে দমনে কোহ বলতো, ওইটাও ছিল ওর ভিতরেই। আপনার যেটা পাহাড়ি অঞ্চল, সাঁওতালি অঞ্চল, এই শুদ্ধ আসামের প্রান্ত পর্যন্ত এত বড় প্রদেশ তিনি শাসন করতে পারবেন না, তখন দুভাগ করলেন। দুভাগ করে করলেন কি, পূর্ব বাংলা একটা বরাবর সীমা করে যেটা মুসলিম প্রধান, এবং আসামকে তার সাথে জুড়ে দিলেন। এইটার নাম দিলেন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ, যার জন্য কার্জন হল তৈরি করা হয়েছিল সেক্রেটারিয়েট হিসেবে। কিন্তু তখন তারা বলছিলেন দিস ইজ এ সেটল ফ্যাক্ট, কার্জনের উক্তি। এটাকে আনসেটল বলার জন্যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি তার আত্মজীবনী বেরিয়েছেন, এ ন্যাশন ইন দ্য মেকিং, 1925 সনে বেরিয়েছে সেই বই। সেখানে উনি বললেন, আমরা শপথ করেছিলাম উই শ্যাল আনসেটল দিস সেটল ফ্যাক্ট। এখন পশ্চিমবঙ্গের দৃষ্টিভঙ্গি থেকে বলা হয় এটা বঙ্গভঙ্গ, কারণ বেঙ্গল প্রপার মানে ইস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। তো ইংরেজরা প্রতিশোধ নিয়ে কী করলেন, আচ্ছা তোমরা দুই বঙ্গে এক করতে চাও, আসো আমি তোমার খেলা দেখাচ্ছি। তিনি বিহার আলাদা করে ফেললেন। বিহার মানে সাথে সাথে এই যেমন ছত্তিশগড়, এগুলো আলাদা হয়ে গেল, রাজমহলের ওই পার, এবং উড়িষ্যাও আলাদা করে দিলেন। পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গে এক করলেন এবং আসামকেও আলাদা করে দিলেন। সেই আসাম থেকে সিলেটকে 1947 আবার আনা হলো। ইতিহাসটা যদি আপনি সত্যকে অস্বীকার না করে, অর্থাৎ তথ্যকে অস্বীকার না করে ব্যাখ্যা করেন, তাহলে আমাদের এটা মেনে নিতে হবে, মেনে নেব। তাহলে 1905 সনের যে বঙ্গভঙ্গ, এটা পশ্চিমবঙ্গের দৃষ্টিকোণ থেকেই বলা। আপনারা যারা সিনেমা নির্মাণ করেন, আপনার পয়েন্ট অফ ভিউ কি থাকে, অ্যাঙ্গেল, ক্যামেরা কোথায় বসে, লুক অ্যাট দ্য হোল সিচুয়েশন ফ্রম ওয়েস্ট বেঙ্গলস পয়েন্ট অফ ভিউ, এটা অবশ্যই বঙ্গভঙ্গ। কিন্তু ইমাজিন ফর এ মোমেন্ট লাইক গিরিশচন্দ্র সেন ডিড, ব্রাহ্ম ধর্মের অন্তর্ভুক্ত গিরিশচন্দ্র, যিনি কোরআন অনুবাদ করেছিলেন, উনি বলছেন যে ওনার আত্মকথাতে আছে যে এটা তো আমাদের দিক থেকে দেখলে একটা নতুন প্রদেশ সৃষ্টি। উনি ঢাকার নরসিংদীর লোক, উনি বলছেন ঢাকা তো বাংলার রাজধানী ছিল 17 শতাব্দীতে, ইংরেজ আমলে, মুঘল আমলে। সুতরাং এটা মুর্শিদ কুলি খান 19 শতাব্দীর শুরুতে আওরঙ্গজেবের মৃত্যুর পরে এটা মুর্শিদাবাদ নিয়ে গেলেন, নিজের নামে একটা শহর করলেন। সেখান থেকে ইংরেজরা কলকাতায় নিয়ে গেলেন, আবার রাজধানী ঢাকায় আসলো। তাহলে এটা ইতিহাসের রথচক্র।
এটাকে বঙ্গভঙ্গ বলার মধ্যে এক ধরনের এক দেশদর্শিতা আছে কলকাতার দৃষ্টিকোণ থেকে দেখা। যদি ঢাকার দৃষ্টিভঙ্গিতে দেখেন, আমার বন্ধু সাইদ ফেরদাউস জাহাঙ্গীরনগরের অধ্যাপক, উনি বলেন যে এটা তো নতুন প্রদেশ সৃষ্টি, এভাবেও দেখা যেতে পারতো, তারও দেখেন নাই। তারপরে যখন সেই বঙ্গভঙ্গ আন্দোলনের তোড়ে রদ হলো 1912 সন বা 11-12 সনে, আর 35 বছর পরে বাংলাকে আবার ভাগ করার জন্য কারা আওয়াজ তুলেছিলেন? ইতিহাসকে আপনি কার্পেটে নিচে লুকাইতে পারবেন? শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে আন্দোলনে কারা এগিয়ে এসেছিলেন? বাংলা কিভাবে ভাগ হয়েছিল? বাংলা লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে দুভাগে ভাগ করা হয়েছিল, এটা ব্রিটিশ আমলে করা কাজ, মাউন্টব্যাটেনের সময়, যে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে একটা হবে, পূর্ববঙ্গের জেলাগুলিতে একটা হবে, অথবা এইভাবে বলতে পারেন হিন্দু প্রধান এবং মুসলিম প্রধান। কোনো একটা অংশে যদি কেউ মেজরিটি বিভাগের পক্ষে ভোট দেয় তাহলে দেশ ভাগ হবে। ওইখানে 58 জন পশ্চিমবঙ্গের ভাগে ভোট দিয়েছিল দেশ ভাগের পক্ষে, 21 জন ভোট দিয়েছিল বিপক্ষে। আর পূর্ব বাংলার এখানে 121 জনের মধ্যে 2-3 জন বাদে সবাই ভোট দিয়েছিল দেশকে ঐক্যবদ্ধ রাখার পক্ষে। এটা তো সর্বজন মানে গণ্য, সর্বজন কথিত সত্য, যে কেউ দেখতে পারে। কিন্তু এইটাকে কেন আমরা হাইলাইট করি না? বাংলা তো ভাগ মুসলিম লীগ করেনি, বাংলা তো ভাগ করেছে মুসলিম লীগের বিরুদ্ধে যারা ছিলেন তারাই। বাংলার হিন্দু মহাসভা, সারা নিখিল ভারত হিন্দু মহাসভার সভাপতি ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও বটেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত একটা সিটের তিনি এমপিও বটেন, তৎকালীন এমএলএ। তাছাড়া আর কি হয়েছে? এই যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এই যে আচার্য যদুনাথ সরকার, আপনি এই ক্রমে যত মনীষীর নাম করেন সবাই টেলিগ্রাম করছে বাংলাকে ভাগ করতেই হবে। শ্রী বল্লভভাই পটেল এবং জওহরলাল নেহেরু এটা সমর্থন করলেন। বাংলা ভাগের আগে কিন্তু পাঞ্জাব ভাগ হয়েছে, সেটা মার্চ মাসে পাঞ্জাব ভাগ হয়েছে, বাংলা ভাগ হয়েছে জুন মাসের 20 তারিখে সিদ্ধান্ত হয়েছে। কাজে এখানে যে মুসলিম লীগ বুঝতে ভুল করেছিল, এই সমস্ত কথার উপর ভিত্তি করে যদি আমরা বাংলার বৈচিত্র্য বহুত্ব করতে চাই, এটা আমাদের কোথাও নিয়ে যাবে না। আমি বলছি কি, একমাত্র সত্যই আমাদের মুক্ত করতে পারে। মুসলিম লীগ বাংলা ভাগ করে নাই, মুসলিম লীগ মানে মোহাম্মদ আলী জিন্নাহ ভারত ভাগ করতে রাজি হয়েছিলেন। জিন্নাহর 2 দফা দাবি ছিল যে ভারতের সর্বত্র অঞ্চলে এই যে 11টি প্রদেশ, সেইখানে প্রত্যেক প্রদেশে স্বায়ত্তশাসন দিতে হবে। তাই নয়, ইংরেজরাই প্রস্তাব করেছিল আমরা এগুলিকে 3টা ব্লকে ভাগ করব, ABC করব। দেখা যাচ্ছে ঘটনাচক্রে ইংরেজরা যেমনভাবে ভাগ করেছেন ক্যাবিনেট মিশন, এতে হতে পশ্চিম পাকিস্তান অঞ্চল, পাঞ্জাব, বালুচিস্তান, সিন্ধ ইত্যাদি, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের অবস্থা তখন অনির্ণেয় ছিল। সেখানে ভোট হয়েছিল অতি অল্পের জন্য, সেখানে পরবর্তীকালে তারা পাকিস্তানে এসেছে। আর পূর্ব বাংলা এবং আসাম, ন্যাচারালি এটা তখন মুসলিম মেজরিটি ছিল, এটা হবে ব্লক সি। কিন্তু এইটা প্রথমে মেনে নিয়েছিলেন নেহরুজি, পরে তিনি 1 মাস পরে যখন সভাপতি হলেন তিনি বলেন এটা আমরা ভবিষ্যতে মানতে বাধ্য নই। তখন জিন্নাহকে তারা বলালো অনেকটা পিস্তলের মুখে বলার মতো যে আপনি কি আপনার এই মেইমড, মিউটিলেটেড অ্যান্ড মথ ইটেন পাকিস্তান নেবেন, না হলে আমরা তোমার পাকিস্তানও দেব না, স্বায়ত্তশাসনও দেব না। তো জিন্নাহ সাহেব মনে করলেন 2 মন্দের মধ্যে যখন ডাকাত আপনাকে ধরে বলে কি ইউর লাইফ অর ইউর মানি, তো আপনি লাইফ বাঁচাবার জন্য মানিটা দিয়ে দেন। জিন্নাহ ওইভাবে পাকিস্তান গ্রহণ করেছে। কিন্তু আমরা যে ইতিহাসকে ব্লক করে বলি এই যে মুসলিম লীগ 2বার মানে ভোটারের মন মধ্যে ভুল করেছে, ঠিক নয়। তখন বাংলাকে ঐক্যবদ্ধ রাখার শেষ চেষ্টা যারা করেছিলেন 2-3 জন হিন্দু নেতা আর 2-3 জন মুসলিম নেতা, তার মধ্যে প্রসিদ্ধ নেতা ছিলেন তৎকালীন বাংলার মুসলিম লীগের সাধারণ সম্পাদক আবুল হাশিম সাহেব। আমাদের বদরুদ্দিন উমর এখনো বেঁচে আছেন, দোয়া করে আল্লাহ তাকে আরও 100 বছর হায়াত দিন। তার বাবা যিনি অন্ধ হয়ে গিয়েছিলেন, সেই ভদ্রলোক এবং কিরণ শঙ্কর, পশ্চিমবঙ্গে আরও বড় বড় নেতারা, তারা বলেছিলেন, এবং এই যে সুভাষ বসুর ভাই শরৎ বসু, এরা সকলেই সরোয়ার দিকে উনি রাজি করিয়েছিলেন যে আমরা চলুন এক বঙ্গ রাখি, ইউনাইটেড বেঙ্গল প্রজেক্ট। এটা কংগ্রেসের হাইকমান্ড গ্রহণ করেনি, জিন্নাহ সাহেব গ্রহণ করেছিলেন। সর্বশেষ দাবি ছিল কলকাতাকে ভাগ করতে হবে। বাংলা যদি ভাগে হয় শেষ পর্যন্ত কলকাতা ছাড়া বাংলাদেশ কি হবে? এটা তো মত ইটেন হবে। ডানজিক যেমন ভাগ হয়েছিল, বার্লিন যেমন ভাগ হয়েছিল, কলকাতার মধ্যে কিছুটা বাংলা পাবে, কিছুটা ভারত পাবে, সেটাও গ্রহণ করা হয় নাই। কাজেই পাকিস্তান ওয়াজ নট এ চয়েস, ইট ওয়াজ ইম্পোজড। 1947 সনের আগস্ট মাসে এই দেশে পাকিস্তান উদযাপিত হয়েছিল। কিন্তু পাকিস্তানের পরবর্তীকালের অবিমৃষ্যকারিতা এবং তাদের যে আমি বলবো গুন্ডামি, তার ফলে পূর্ব বাংলা সম্পূর্ণভাবে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে আমরা বাংলাদেশ করেছি। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমরা কি করেছি? পাকিস্তান যে পরিমাণের বিশ্বাসঘাতকতা করেছিল পূর্ব বাংলার সাথে, পূর্ব বাংলার শাসকরা তার চেয়ে কম বিশ্বাসঘাতকতা করেনি। এখানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কোনো স্থান দেয়নি। তাহলে জনগণের বিদ্রোহ ন্যায়সঙ্গত, এবং সেই বিদ্রোহ কেন এত বছর পরে হলো সেটাই হচ্ছে আমাদের
জিজ্ঞাস্য। এটা 5ই আগস্ট শেখ হাসিনা কেন পলায়ন করলেন সেটা মোটেই প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে তিনি কি করে 15 বছর একটা গোটা জাতিকে ভৃত্যের মতো শাসন করতে পারলেন। যদি আপনার মধ্যে ন্যূনতম ন্যায় বিচারের সাধনা থাকতো এটা হতে পারতো না। এবং শেখ হাসিনা, এই কারণে আসল কথা বলি শেষ কথায়, শেখ হাসিনা নিজেকে ধর্মনিরপেক্ষতার চ্যাম্পিয়ন হিসেবে জারি করেছেন। তার এই ধর্মনিরপেক্ষতার আড়ালে বসে তার দলের লোকেরা এখানকার হিন্দুদের সম্পত্তি দখল করতে কোনো দিনও একটু দ্বিধা করেনি। আপনি দেখেন বাংলাদেশে যত শত্রু সম্পত্তি বলে হিন্দু সম্পত্তি গৃহীত হয়েছে তার শতকরা কতবার শেখ হাসিনার অনুসারীরা করেছে এবং কতবার শেখ হাসিনার বিরোধীরা করেছে। তাহলে দেখতে পাবেন এই ব্যাপারে কোনো ভেদ নাই। এখানে শ্রেণী বৈষম্য সবচেয়ে বড়। নতুন যে ধনতান্ত্রিক সমাজ গড়ে তুলেছেন শেখ হাসিনা, আপনি সেটার কোনো কথা না বলে শুধু শেখ হাসিনা করবেন, এটা তো অলিগারকে গঠন করেছে, এটা তো গণতন্ত্র নয়। তাই আমি শেষ কথাই বলি, 1972 সংবিধানে যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ কথাগুলি লিখলেন, আপনারা আমাকে বলুন দেখি 1971 মুক্তিযুদ্ধের সময় কোথাও এই 4টা শব্দ একসাথে উচ্চারিত হয়েছে কিনা, কিংবা তার আগে। গণতন্ত্র কথাটা তো সবাই মুখে বলি, আমরা ধরতায় বলি, এবং গণতন্ত্র হচ্ছে দুর্বৃত্তের শেষ আশ্রয়স্থল। দি লাস্ট সিটাডেল অফ দিস স্কাউন্ড্রেল ইজ ডেমোক্রেসি। এবং এরিস্টটল বলতেন ডেমোক্রেসি হচ্ছে সমস্ত শাসন ব্যবস্থার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। সেই ডেমোক্রেসি শেখ হাসিনা চালিয়েছে। শেখ হাসিনা যেটা চালিয়েছে এটা যদি ডেমোক্রেসি হয় তাহলে পৃথিবীতে ডেমোক্রেসির কোনো দরকার নেই। অর্থাৎ একটা মানুষ যে মানুষকে প্রতারিত করা যে কত সহজ, এখানে বক্তৃতার মধ্যেও আমরা যারা উন্মাদনা সৃষ্টিকারী বক্তৃতা করে অভ্যস্ত তারা কিন্তু এই কাজই করছি। কাজেই ডেমাগগদের কথায় আমাদের আর নড়া চলবে না, প্রত্যেকটা কথাকে বিচার করতে হবে। এই জন্য বলছি এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ, এবং আপনাদের কাছে তার চেয়ে দুগুণ কৃতজ্ঞ, কেন এত কথা এতক্ষণ পরে আপনারা শুনছেন। আশা করি আপনাদের ক্ষমা পাবো। ধন্যবাদ।